আজকের আলোচনাটা কিন্তু বেশ অন্যরকম। আমরা তো জানি বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, তাই না? হ্যাঁ, অবশ্যই গ্রহরাজ। কিন্তু এটা কি ভেবেছি কখনো যে এই গ্রহটাই হয়তো আমাদের পৃথিবীকে তৈরি হতে সাহায্য করেছিল? মানে ও না থাকলে হয়তো আমরাই থাকতাম না। ব্যাপারটা ঠিক ওই রকমই দাঁড়াচ্ছে সাম্প্রতিক কিছু গবেষণা দেখলে। বেশ চমকপ্রদ, তাই না? একদম। আমি দেখছিলাম হিউস্টনের রাইস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা একটা গবেষণা করেছেন সম্প্রতি, আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল। হ্যাঁ, ওই গবেষণাটা বেশ সাড়া ফেলেছে। ওরা বলছেন যে পৃথিবী তৈরি হওয়ার অনেক আগেই নাকি বৃহস্পতি আমাদের বাঁচিয়ে দিয়েছিল একরকম। হ্যাঁ, অনেকটা সেরকমই, বিষয়টা বেশ গভীর। চলুন না আজ এই নিয়ে একটু বিস্তারিত কথা বলি। কিভাবে এই বিশাল গ্রহটা পৃথিবীকে বাঁচালো, মানে সূর্যের গ্রাস থেকে, আর এই সৌরজগতের ভেতরের দিকের গঠন তৈরিতেই বা এর ভূমিকা কি? নিশ্চয়ই নিশ্চয়ই, আলোচনাটা শুরু করা যাক। আচ্ছা, আমরা তো জানি যে একদম শুরুতে মানে সৌরজগৎ যখন তৈরি হচ্ছে তখন ছিল শুধু গ্যাস আর ধুলোর বিরাট একটা মেঘ। হ্যাঁ, একটা ঘূর্ণায়মান চাকতি বা ডিস্ক সদ্য তৈরি হওয়ার সূর্যের চারপাশে ঘুরছিল। আর সেখান থেকেই তো পৃথিবী, মঙ্গল এই গ্রহগুলো তৈরি হওয়ার কথা, মানে ওই গ্যাস আর ধুলো থেকে। সাধারণভাবে এটাই ভাবা হয়, কিন্তু এই রাইস ইউনিভার্সিটির কাজটা মানে অন্যান্য আরও গবেষণা বলছে ব্যাপারটা অত সহজ ছিল না। ও, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে বৃহস্পতি খুব তাড়াতাড়ি তৈরি হয়েছিল, মানে খুবই তাড়াতাড়ি। কতটা তাড়াতাড়ি? সৌরজগতের একদম প্রথম দিকে, হয়তো প্রথম কয়েক লক্ষ বছর, ধরুন 10 লক্ষ বছরের মধ্যেই এটা বিরাট আকার নিয়ে ফেলেছিল। 10 লক্ষ বছর? মানে মহাজাগতিক সময় তো এটা কিছুই না। ঠিক তাই, প্রায় চোখের পলকে। আর এই দ্রুত বড় হয়ে যাওয়াটারই একটা অঞ্চম প্রভাব ছিল। কিরকম প্রভাব? মানে আমাদের পৃথিবী বা অন্য গ্রহ তৈরিতে এর কি এসে গেল? দেখুন, সূর্য তখন সবে তৈরি হয়েছে, তার মাধ্যাকর্ষণ শক্তি সাংঘাতিক। হুম। চারপাশের গ্যাস ধুলো সব নিজের দিকে টানছে। এবার ভাবুন, যদি বৃহস্পতি ওই সময় ওরকম বিশাল আকার নিয়ে হাজির না হতো, তাহলে ওই গ্যাস আর ধুলো যা দিয়ে পরে আমাদের এই পাথরি গ্রহগুলো তৈরি হওয়ার কথা, সেগুলো হয়তো সোজাসুজি সূর্যের পেটে চলে যেত। বলেন কি? মানে বৃহস্পতি একটা বাধার মতো কাজ করেছিল? এক কথায়, হ্যাঁ, একটা বিরাট মহাকর্ষীয় বাধা। কিন্তু শুধু বাধা বললে ভুল হবে। তাহলে নিজের দিকে টেনে নেয়নি কেন? ওরও তো টান অসম্ভব। ঠিক এইখানেই আসল মজাটা। বৃহস্পতির ওই বিশাল ভর আর তার মহাকর্ষীয় টান সূর্যের চারপাশে ঘুরতে থাকা ওই গ্যাস ধুলোর চাকতিতে, মানে যেটাকে বিজ্ঞানীরা বলেন প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক, হ্যাঁ হ্যাঁ, শুনেছি। ওই ডিস্কে বেশ কিছু শক্তিশালী আলোড়ন তৈরি করেছিল, মানে ঢেউয়ের মতো। গ্যাসের চাকতিতে ঢেউ? ঠিক কেমন ব্যাপারটা? অনেকটা ধরুন পুকুরের ঢিল ফেললে যেমন ঢেউ ছড়ায়, এখানে কারণটা মাধ্যাকর্ষণ। বৃহস্পতির টানে ওই ডিস্কের গ্যাস আর ধুলোতে কিছু জায়গায় চাপ বেড়ে গিয়েছিল, কিছু জায়গায় কমে গিয়েছিল। ও আচ্ছা, চাপের তারতম্য। হ্যাঁ, এ হয়ে ডিস্কের মধ্যে কয়েকটা জায়গায় তৈরি হয়েছিল উচ্চ চাপের বলয় বা রিং। ভাবুন, যেন হাইওয়েতে হঠাৎ করে কয়েকটা অদৃশ্য স্পিড ব্রেকার তৈরি হয়ে গেল। উচ্চচাপের বলয়? হ্যাঁ, এইগুলোই কি তাহলে ওই রিপোর্টের ট্রাফিক জ্যাম? একদম, খুব ভালো উপমা। মহাজাগতিক ট্রাফিক জ্যাম। কিন্তু এই জ্যামে আটকালো কারা? গ্যাস নাকি ধুলো? মূলত ধুলোর কণাগুলো, মানে গ্রহ তৈরির যে মূল উপাদান, ওই ছোট ছোট সিলিকেট কণা। আচ্ছা। স্বাভাবিক অবস্থায় ওরা হয়তো গ্যাসের সঙ্গেই ধীরে ধীরে সর্পিল পথে সূর্যের দিকে এগিয়ে যেত, কিন্তু যেই ওরা ওই উচ্চচাপের বলয়ের কাছে এলো, আটকে গেল। ঠিক অনেকটা আটকে গেল। ওদের গতি কমে গেল, ওরা ওখানে জমা হতে শুরু করলো। অনেকটা নদীর বাঁকে যেমন পলি জমে, সেরকম। তার মানে ওই বলয়গুলো ধুলোগুলোকে সূর্যের দিকে পড়তে না দিয়ে এক জায়গায় জমা হওয়ার সুযোগ করে দিল। একদম। এই জমা হওয়ার সুযোগটাই আসল, কারণ তখন কণাগুলো একে অপরের কাছাকাছি আসতে পারল, ধাক্কা খেল, জুড়ে গেল। জুড়ে গিয়ে বড় হতে থাকল। হ্যাঁ, ছোট ধুলো থেকে বড় পাথরের টুকরো, সেগুলো জুড়ে তৈরি হলো আরও বড় বস্তু, প্ল্যানেটিসমাল। গ্রহাণুর ভ্রূণ বলা যেতে পারে। প্ল্যানেটিসমাল? এগুলোই তাহলে গ্রহ তৈরির আদি বীজ? ঠিক ধরেছেন। আর এই প্ল্যানেটিসমালগুলো লক্ষ লক্ষ বছর ধরে একে অপরের সাথে জুড়ে ধাক্কা খেয়েই শেষ পর্যন্ত তৈরি করেছে আমাদের পৃথিবী, মঙ্গল, শুক্র, এই পাথুরে গ্রহগুলো। অবিশ্বাস্য। তাহলে রাইস ইউনিভার্সিটির অধ্যাপক আন্দ্রে ইজিদোরো যে বলেছিলেন, বৃহস্পতি না থাকলে
পৃথিবীকে আজ এই রূপে পেতাম না, এটা তো তাহলে আক্ষরিক অর্থেই সত্যি? হ্যাঁ, এই গবেষণা অনুযায়ী তো বটেই। শুধু তৈরি হওয়া নয়, গ্রহগুলোকে হয়তো তাদের কক্ষপথে স্থিতিশীল রাখতেও বৃহস্পতির একটা পরোক্ষ ভূমিকা ছিল। গঠন এবং স্থিতি দুটোতেই। গঠনের সময় তো বটেই, তবে এর আরও একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে, যেটা ওই গবেষণায় বলা হয়েছে। কি সেটা? বৃহস্পতি শুধু উপাদান জমা হতে সাহায্য করেনি, ও কার্যত পুরো সৌরজগৎটাকেই দুটো ভাগে ভাগ করে দিয়েছিল। দুটো ভাগে? কিভাবে? হ্যাঁ, একটা হলো ভেতরের দিকটা, মানে যেখানে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এই পাথরে গহ্বরা। আচ্ছা। আর অন্যটা হলো বাইরের দিক, যেখানে বৃহস্পতি নিজে, শনি, ইউরেনাস, নেপচুন এই গ্যাস বা বরফের দৈত্যরা। মাঝখানে কি কোনো দেওয়াল তুলে দিয়েছিল নাকি? অনেকটা তাই। ওই যে উচ্চচাপের বলয়গুলোর কথা বললাম, ওগুলোই একরকম অদৃশ্য দেওয়ালের মতো কাজ করেছে। এর ফলে ভেতরের অঞ্চলের জিনিসপত্র আর বাইরের অঞ্চলের জিনিসপত্র সহজে মিশতে পারেনি। ও, তার মানে উপাদানগুলো আলাদা হয়ে গেল। হ্যাঁ, ভেতরের দিকে, যেখানে সূর্যের কাছাকাছি তাপমাত্রা বেশি, সেখানে মূলত পাথর আর ধাতব কণাগুলোই জমাট বাঁধার সুযোগ পেল। তৈরি হলো পাথুরে গ্রহ। আর বাইরের দিকে? বাইরের দিকে তাপমাত্রা অনেক কম। সেখানে জল, অ্যামোনিয়া, মিথেন এইসব বরফ কণা আর প্রচুর হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস জমা হয়ে তৈরি হলো বিশাল গ্যাসীয় বা বরফের গ্রহ। বৃহস্পতি যেন একজন আর্কিটেক্টের মতো ঠিক করে দিল কোথায় কি দিয়ে বাড়ি তৈরি হবে। বাহ, দারুণ অ্যানালগ। রক্ষাকর্তা থেকে স্থপতি। হ্যাঁ, এই বিভাজনটাই কিন্তু আমাদের সৌরজগতের এখনকার চেহারার মূল কারণ। এই গবেষণাটা তো আরও একটা রহস্যের সমাধান করেছে শুনলাম। বিজ্ঞানীরা নাকি অনেকদিন ধরে ভাবছিলেন যে হ্যাঁ, উল্কাপিণ্ডের ব্যাপারটা। ঠিক ওই যে ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম সমৃদ্ধ কণা বা CaI, যেগুলো সৌরজগতের সবচেয়ে পুরনো কঠিন বস্তু, হ্যাঁ, প্রায় 460 কোটি বছর আগেকার। সেগুলো তৈরি হওয়ার প্রায় ৩০-৪০ লক্ষ বছর পর কেন উল্কাপিণ্ড তৈরি হতে শুরু করল? মাঝখানের এই গ্যাপটা কেন? এটা একটা বড় প্রশ্ন ছিল, কারণ উল্কাপিণ্ডগুলো তো আসলে ওই প্ল্যানেটেসিমলগুলোরই ভাঙা অংশ। তাহলে CaI তৈরির পরপরই তো প্ল্যানেটেসিমল তৈরি শুরু হওয়ার কথা। কিন্তু হয়নি, মাঝে একটা লম্বা বিরতি। হ্যাঁ, আর এই বিরতির কারণটাও নাকি বৃহস্পতির মধ্যেই লুকিয়ে আছে। এর পিছনেও বৃহস্পতি? কিভাবে? ওই একই বলয়? হ্যাঁ, রাইস ইউনিভার্সিটির গবেষকরা তাদের মডেলে দেখাচ্ছেন যে ওই চাপ বলয়গুলো শুধু ধুলো আটকায়নি, হয়তো ডিস্কের কিছু জায়গায় প্ল্যানেটেসিমল তৈরির প্রক্রিয়াকে কিছু সময়ের জন্য থামিয়েও দিয়েছিল। থামিয়ে দিয়েছিল? একদিকে জমা হতে সাহায্য করল, আবার থামিয়েও দিল। এটা কেমন কথা? ব্যাপারটা হয়তো এমন যে তরঙ্গগুলো ডিস্কের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রভাব ফেলেছিল। ধরুন, ভেতরের দিকে যেখানে পৃথিবী তৈরি হলো, সেখানে হয়তো জমাট বাঁধতে সাহায্য করেছে। আবার হয়তো অন্য কোনো অঞ্চলে অ্যাস্টেরয়েড বেল্টের দিকে প্রাথমিকভাবে প্ল্যানেটেসিমাল তৈরি হওয়াটা কঠিন করে তুলেছিল। অথবা এমনও হতে পারে, প্রথম ব্যাচের প্ল্যানেটেসিমাল তৈরির পর বৃহস্পতি হয়তো একটু নড়ে চড়ে বসেছিল, মানে ওর কক্ষপথে সামান্য পরিবর্তন বা ভর বৃদ্ধি। আচ্ছা। যার ফলে পরে আবার নতুন করে কিছু জায়গায় উপাদান জমা হয়ে দ্বিতীয় ব্যাচের প্ল্যানেটেসিমাল তৈরি হওয়ার পরিবেশ তৈরি হয়। ও, তাহলে এই দ্বিতীয় ব্যাচের প্ল্যানেটেসিমাল থেকেই আজকের উল্কাপিণ্ডগুলো এসছে? গবেষণাটা সেদিকেই ইঙ্গিত করছে। আর এই দ্বিতীয় ব্যাচ তৈরি হতে যে কয়েক মিলিয়ন বছর সময় লেগেছিল, সেটাই হয়তো ওই CaI আর উল্কাপিণ্ডের বয়সের ফারাকটা ব্যাখ্যা করে। দারুণ যুক্তি তো। তার মানে আমরা যখন কোনো উল্কাপিণ্ড হাতে নিয়ে বিশ্লেষণ করি, আমরা আসলে সৌরজগতের ইতিহাসের একটা নির্দিষ্ট সময়ের ছবি দেখছি। আর সেই সময়টা কখন আসবে, সেটাও হয়তো বৃহস্পতিই ঠিক করে দিয়েছিল। ভাবা যায়, গ্রহ তৈরি থেকে উল্কাপিণ্ড তৈরি সবেতেই বৃহস্পতির হাত। পরোক্ষভাবে হলেও হ্যাঁ। তাহলে যদি পুরো বিষয়টা এক জায়গায় করি, কি দাঁড়ালো? বৃহস্পতি শুধু সবচেয়ে বড় গ্রহ নয়। না, শুধু বড় গ্রহ নয়, ও হচ্ছে আমাদের এই ভেতরের সৌরজগতের, মানে আমাদের বাড়ির স্থপতি। স্থপতি ও রক্ষাকর্তাও। সূর্যের টান থেকে বাঁচিয়েছে। হ্যাঁ, উপাদান বাঁচিয়েছে, সেগুলোকে জমাট বাঁধার জায়গা আর সময় দিয়েছে, সৌরজগৎকে দুটো অঞ্চলে ভাগ করেছে। এমনকি উল্কাপিণ্ড কখন তৈরি হবে সেটাও প্রভাবিত করেছে। একদম, একটা বিরাট মহাকর্ষীয় অর্গানাইজার। এই গবেষণা অনুযায়ী ও না থাকলে হয়তো পৃথিবী তৈরি হতো না, বা হলেও অন্যরকম হতো, হয়তো অনেক ছোট বা অনেক শুকনো। বাসযোগ্য হতো কিনা সন্দেহ। এর প্রভাব আজও আমরা দেখতে পাই বলছেন? অবশ্যই, সৌরজগতের গঠনে, গ্রহগুলোর বিন্যাসে, এমনকি আমরা যে উল্কাপিণ্ডগুলো পাই,
তাদের কেমিস্ট্রিতেও এর ছাপ রয়ে গেছে। আশ্চর্য, সত্যি ভাবলে গায়ে কাঁটা দেয়। আমাদের এই পৃথিবী, আমাদের জীবন সবটাই হয়তো ঝুলেছিল ওই দূরে থাকা গ্রহটার সঠিক সময়ে বেড়ে ওঠার ওপর। অনেকটা তাই। আমরা যাকে শুধু গ্রহরাজ বলে জানি, সে আসলে আমাদের জন্মলগ্নের একজন নীরব অভিভাবক। কিন্তু এটা তো আরও একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে, তাই না? ঠিক, একটা গভীর প্রশ্ন। যদি পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহ তৈরির জন্য বৃহস্পতির মতো একটা বড় গ্রহের ঠিক সময়ে ঠিক জায়গায় থাকাটা এত জরুরি হয়, তাহলে অন্য নক্ষত্রের জগতে প্রাণের সম্ভাবনা কতটা? সেখানেও কি এমন জুপিটার বা বৃহস্পতি থাকতে হবে? এটাই এখন এক্সোপ্ল্যানেট গবেষণার একটা অন্যতম বড় প্রশ্ন। আমরা যখন অন্য তারাজগতে পৃথিবীর মতো গ্রহ খুঁজি, তখন কি শুধু ওই গ্রহটা খুঁজলেই হবে, নাকি তার পাশে সঠিক দূরত্বে একটা বৃহস্পতির মতো গ্রহ আছে কিনা সেটাও দেখতে হবে? মানে প্রত্যেক বাসযোগ্য গ্রহের জন্য কি একজন করে জুপিটার গার্জেন লাগবে? হয়তো তাই। যদি এই জুপিটার অ্যানালগ সত্যিই বাসযোগ্যতার একটা শর্ত হয়, তাহলে মহাবিশ্বে প্রাণের উপযুক্ত পরিবেশ হয়তো আমরা যতটা ভাবি তার চেয়ে অনেক দুর্লভ। ব্যাপারটা বেশ ভাবাচ্ছে। হ্যাঁ, এই প্রশ্নটা ভবিষ্যতের গবেষণাকে আরও অনেক বেশি চ্যালেঞ্জিং আর রোমাঞ্চকর করে তুলবে। কে জানে, হয়তো এই পথে আমরা একদিন জানতে পারব এই বিরাট মহাবিশ্বে আমরা সত্যি কতটা একা, বা আদৌ একা কিনা।